ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রোমান্টিক হোক বা রহস্য রোমাঞ্চ কিংবা হাড় কাঁপানো ভূতের গল্প, সবই আমাদের প্রকল্পের আলোচ্য বিষয়। আমাদের ছোট্ট প্রচেষ্টা দ্য স্টোরি টেলারের উদ্যোগে পাঠ হতে চলেছে আমাদেরই পেজের অন্যতম সদস্য ঋত্বিকের লেখা গল্প অভিশপ্ত গেস্ট হাউসে। শুরু হতে চলেছে আজকের গল্প অভিশপ্ত গেস্ট হাউসে। পেনটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরও না, আজ আর বোধহয় কিছু লেখা হবে না অনিমেষে। কেমন যেন তন্দ্রা আসছে তার। উঠে গিয়ে কি তবে এক কাপ চা বানিয়ে খাবে? হাত ঘড়িটার দিকে তাকায় সে। ইস রে, 12:30 বেজে গেল। না, আজ আর জেগে কাজ নেই। রাতের খাবার সেরে ঘুমোতে যেতে হবে। এই বাড়ির চাকরটা সেই কখন সন্ধ্যায় রান্না করে নিজের বাড়ি ফিরে গেছে। এতক্ষণ বুঝি সব ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে। নিজের মনে মনেই হাসে অনিমেষ। তাহলে গোড়া থেকেই বলি। অনিমেষ হলো একটা হাই স্কুলের একজন ভূগোলের শিক্ষক। বয়স আন্দাজ করি 26-27। গল্প লেখা হলো তার একমাত্র একটি শখ। তবে কাজের চাপে সেই সকাল 10টা থেকে 4:30 অবধি বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ফিরে এসে আর লিখতে মন বসে না তার। 3 কুলে একমাত্র বিনামাসি ছাড়া আর কেউ নেই তার। বিনামাসি তাকে ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছে। এ ঘরের সমস্ত কাজকর্ম, রান্না বান্না, অনিমেষের জিনিসপত্রের খেয়াল সব উনিই করেন। আর অনিমেষও তাকে তার মায়ের মতো ভালোবাসে। তবু তার এই রোজকার একঘেয়ে জীবনযাপনে সে খুশি নয়। তাই এবারে স্কুলের গ্রীষ্মের ছুটিতে সে একাই পাড়ি দিল রাংপুরের উদ্দেশ্যে। স্কুলের নিখিল বাবুর কাছেই এই গ্রামের সন্ধান পায়। তিনি বলেন, আরে মশাই, একবার ঘুরে আসুন না ওই গ্রামে। বেশ নিরিবিলি, আর থাকার জন্য ওখানে একটা গেস্ট হাউসও আছে। সকালবেলায় গ্রামের প্রধানের কাছ থেকে একটা চাবি নিয়ে যাবেন। শুনে অনিমেষ চুপ থাকে, কেবল মাথাই নাড়ায়। কিন্তু সে মনে মনে বলে, হ্যাঁ, বলেন কি নিখিল বাবু, ওই রকম প্রত্যন্ত গ্রামে গেস্ট হাউস? ট্রেনে যেতে যেতে তার মনটা আনন্দিত হয়ে উঠেছিল। গল্প লিখবে, একা নীরবে অনেক লিখবে, ভেবেই একগাল হেসে ফেলেছিল সে। রাংপুর স্টেশনে নেমে যেমনটা ঠিক সে আশা করেছিল, পুরোটা না হলেও খানিকটা ঠিক। জনমানবহীন নির্জন প্রান্তরে যেন মাথা ফুঁড়ে নিজের অস্তিত্বের অন্তিম প্রমাণ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা ছোট্ট গ্রাম। এবং সেই প্রমাণের যেন একমাত্র সাক্ষ্য হলো এই নির্জন রেল স্টেশনটি। জিনিসপত্র কামরা থেকে স্টেশনে নামাতে নামাতেই প্রায় সঙ্গে সঙ্গেই যেন রেলগাড়িটি স্টেশন থেকে প্রস্থান করবে। একরকম যেন স্টেশন ছাড়তে পারলেই বাঁচে। ভারী অদ্ভুত এক নির্জনতা যেন ঘিরে রেখেছে স্টেশনটিকে। হাঁটতে হাঁটতে অনিমেষ স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় কড়া নাড়তেই স্টেশন মাস্টার বাইরে বেরিয়ে এলো। স্টেশন মাস্টার অগ্রপশ্চাৎ অনিমেষকে ভালো করে নিরীক্ষণ করে প্রশ্ন করলেন, আপনাকে তো আগে কখনো দেখিনি। না, আসলে এখানে বাইরের লোক তো খুব একটা আসে না, আর যারা আসে তারা আশেপাশে গ্রাম থেকেই আসেন, তাই আর কি। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ, আমি কলকাতা থেকেই এসেছি। এই গ্রীষ্মের ছুটিতে একটু একলা নীরবে সময় কাটাবো বলে আর কি। শুনেছি আপনাদের এখানে নাকি একটা গেস্ট হাউস আছে, ওখানেই থাকবো ভাবছি। আপনাদের গ্রাম প্রধানের বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? কথাগুলো শুনেই যেন স্টেশন মাস্টারের চোখ বড় বড় হয়ে এলো। কেমন চিন্তিত গম্ভীর স্বরে তিনি বললেন, ইয়ে, মানে গেস্ট হাউস কেন? মানে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে পারতেন। অনিমেষ একটু অবাক হয়েই জিজ্ঞাসা করে, কেন, কোনো সমস্যা আছে নাকি ওখানে থাকলে? স্টেশন মাস্টার আমতা আমতা করে বলে, না মানে সমস্যা নেই, শুনেছি বাড়িটা নাকি ভালো নয়। যাকগে, একটা টর্চ বা আলো সবসময় নিজের কাছেই রাখবেন। বলেই অনিমেষকে তিনি সামনের রিক্সা স্ট্যান্ডের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওদের মধ্যে কাউকে বললেই গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে যাবে। বলেই তিনি হন হন করে হেঁটে ঘরে ঢুকে পড়লেন। একেবারে যেন অনিমেষের পরের প্রশ্নের যাতে সম্মুখীন না হতে হয় তারই প্রচেষ্টা। স্টেশন থেকে বেরিয়ে একটা রিক্সায় চড়ে বসলো সে এবং তার গন্তব্যস্থল রিক্সা চালককে বলল। পথে যেতে যেতে অনিমেষ রিক্সা চালকটিকে
গেস্ট হাউসটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে যেটা জানতে পারলো সেটা হলো এরকম: আজ থেকে প্রায় 20 থেকে 30 বছর আগে নাকি এই গ্রামের তখনকার গ্রাম প্রধান রাজনাথ লাহার নির্দেশে তৈরি করা হয় বাইরের অতিথিদের থাকার জন্য এই গেস্ট হাউস। সময়ের সঙ্গে সঙ্গে অবহেলায় নাকি ওই গেস্ট হাউসটি ভূতের আস্তানা হয়ে উঠেছে। তবে কেন ভূতের আস্তানা হয়ে উঠেছে, অনিমেষের সেই প্রশ্নকে প্রায় উপেক্ষা করেই রিক্সা চালক বলল, অনেকেই নাকি সেখানে অলৌকিক কিছু ঘটতে দেখেছে, কিন্তু কি দেখেছে তার উত্তর নেই। কি অদ্ভুত লোক সব রে বাবা! ঘটনা আছে অথচ কারণ আর প্রমাণ নেই। দুস, ওসব গ্রামে বহু গুজব রটে। এই ভেবে অনিমেষ নিজের মনকে সান্ত্বনা দেয়। গ্রাম প্রধানের বাড়ির সামনে পৌঁছে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকা একটি লোককে অনিমেষ জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনাদের গ্রাম প্রধান মানে শিবশঙ্কর বাবুর সাথে দেখা করা যাবে? লোকটি বলে, হ্যাঁ, বাবু ভেতরেই আছেন, আপনি একটু দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। বলেই লোকটা বাড়ির ভেতরে চলে যায় এবং প্রায় কিছুক্ষণ পর শিবশঙ্কর দে অর্থাৎ এই গ্রামের গ্রাম প্রধানকে নিয়ে সে হাজির হয় অনিমেষের সামনে। শিবশঙ্কর বাবু বলে, কি ব্যাপার? আপনাকে তো এখানে নতুন দেখছি। শহর থেকে এসেছেন বুঝি? আগে হ্যাঁ, আসলে একটু নীরবে একাকী সময় কাটানোর জন্য আপনাদের এই গ্রামে এসেছি। আপনি যদি দয়া করে আপনাদের গেস্ট হাউসটায় থাকার ব্যবস্থা করে দেন তবে খুবই উপকৃত হব। কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই অনিমেষ লক্ষ্য করলো শিবশঙ্কর বাবুর মুখ যেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখের সাধারণ হাসিটাকে আবৃত করেছে একটি কঠিন গাম্ভীর্য। শিবশঙ্কর বাবু বলে উঠলেন, মানে আপনি আমার বাড়িতেই আতিথেয়তা স্বীকার করুন না, কোনো অসুবিধে নেই। আসলে ওই গেস্ট হাউসটা... বলুন তো, কিছু সমস্যা আছে কি ওই গেস্ট হাউসটায়? না মানে এখানে আসা থেকেই দেখছি গেস্ট হাউসের কথাটা বললেই সবাই কেমন এড়িয়ে যাচ্ছে। না, আসলে গ্রামের অনেকেই বলে ওখানে অলৌকিক সব ঘটনা ঘটে, ওখানে নাকি ভূত থাকে। বেশ তো, তবে আমি ভূতের সাথেই থাকবো। আপনি শুধু একজন রান্নার লোকের ব্যবস্থা করে দেন, পারিশ্রমিক আমি দিয়ে দেবো। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু টর্চ বা লণ্ঠন সবসময় নিজের কাছে রাখবেন। এই বলে তিনি তার বাড়ির ভেতরে গিয়ে ফিরে এলেন এক জোড়া চাবি নিয়ে। তিনি বললেন, ও বাড়ির একটা চাকর আছে, সে কেবল সকালে ঘরদোর পরিষ্কার করে দিয়ে বাড়ি চলে যায়। ওকেই বলে দেব আপনার রান্নার ব্যবস্থাটা করে দিতে, তবে আপনি একটু সাবধানে থাকবেন। ধন্যবাদ। বলে অনিমেষ শিবশঙ্কর বাবুর বাড়ি থেকে প্রস্থান করে। প্রায় মিনিট 20 পর সে গেস্ট হাউসটির সামনে এসে দাঁড়ায়। বাড়িটিকে দেখেই অনিমেষের বুকটা ছ্যাঁত করে ওঠে। বড় অদ্ভুত বাড়িটিকে দেখতে। জ্যৈষ্ঠ মাসের তপ্ত রোদে যেখানে সূর্যদেবের তেজে চারিদিকে চোখ ঝলসানো আলো, সেখানে এই বাড়িটি যেন এক অদ্ভুত অন্ধকারাচ্ছন্নে আবৃত। বাড়িটাকে দেখলে মনে হচ্ছে যেন একটি মায়াবী দানব তার হিংস্র থাবা বসানোর জন্য শত শত বছর ধরে তার শিকারের অপেক্ষা করছে। বাড়ির বাইরে মরচে ধরে যাওয়া একটি লোহার গেট খুলে অনিমেষ সদর দরজার সামনে আসে। বাবা, কত বড় জায়গা নিয়ে বানানো বাড়িটি, যার অর্ধেকটাই বাগান বাড়ি, যা আজ পুরোটাই লতা গুল্মে ভরে উঠেছে। দুটো বড় আম গাছ লোহার গেটটির সামনে যেন দুজন দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে। পকেট থেকে চাবির গোছাটা বের করে অনিমেষ দরজা খুলতেই যাচ্ছিল, এমন সময় পেছন থেকে একটা অস্ফুট প্রৌঢ়ের বাবু ডাক সে শুনতে পেল। চমকে উঠে পেছন দিকে তাকায় অনিমেষ এবং বলে, এই কে তুমি? এখানে কি চাও? আগন্তুক বলে, এই প্রধানের নির্দেশে আপনার দুপুরের খাবারটা নিয়ে আসছি বাবু। অনিমেষ বলে ওঠে, ও আচ্ছা, এমন ভয় পাইয়ে দিলে না। দাঁড়াও দাঁড়াও। বলে দরজা খুলে ঘরে ঢোকে অনিমেষ। পুরনো হলেও বাড়িটি বেশ পরিষ্কার এবং বৈদ্যুতিক আলো পাখার ব্যবস্থা রয়েছে। অনিমেষ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আগে নন্দ বাবু। এই বাড়িটা কি তুমি দেখভাল করো? আগে হ্যাঁ বাবু, প্রতিদিন সকালে এসে ঝাড়া মুছা করে দিয়ে যাই, যার জন্য
ও প্রধান বাবুর কাছ থেকে প্রতি মাসে 100 টাকা করে বকশিস পায়। আচ্ছা, এখানে আসার সময় সবাই বলছিল এখানে নাকি অলৌকিক ঘটনা ঘটে, তা তুমি কোনোদিন দেখোনি? আসলে সকাল সকাল এসে কাজ করে চলে যাই, আর একটা হনুমানজির তাবিজও করে রেখেছি, তাই হয়তো সেরকম কিছু দেখিনি বাবু। আচ্ছা ঠিক আছে, তুমি খাবারটা রেখে দাও। আর বলছি, স্নান করার জন্য স্নানাগার আছে তো? আসলে গরমে গরমে এসেছি, তাই আগে একটু স্নান করে নেব। হ্যাঁ বাবু, আছে না স্নানাগার? ওই যে ওইটা। দিয়ে সে একটি দরজার দিকে চিহ্নিত করে। আমি সামনের পুকুর থেকে জল এনে দিচ্ছি, আপনি ততক্ষণে একটু জিরিয়ে নিন। বলে সে চলে গেল। অনিমেষ একটা বড় দেখে রুম নিজের থাকার জন্য বেছে নিল। রুমটার 3 দিকে 3টি জানলা, এবং জানলা দিয়ে যতদূর চোখ যায় কেবলই দিগন্ত বিস্তৃত মাঠ। অনিমেষ চেয়ে থাকে সেই রোদে তপ্ত বিস্তৃত মাঠের পানে। খানিক বাদে নন্দ এসে তাকে বলে, বাবু, আপনার চান আর খাওয়ার জলের ব্যবস্থা করে দিচ্ছি, সময় মতো খেয়ে নিবেন আর সাবধানে থাকবেন, আমি আবার বিকালে আসবো। অনিমেষ কেমন একটা অন্যমনস্ক ভাবেই হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলে। নন্দ কুর্নিশ জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অনিমেষ সদর দরজা আটকে স্নানের ঘরের দিকে অগ্রসর হয়। ঠান্ডা জলের ধারা তার গায়ের উপর আছড়ে পড়তে তার সারাদিনের ক্লান্তি যেন উবে গেল। হঠাৎই তার মনে হলো যেন সহস্র আছড়ে পড়া জলবিন্দুর কোন অতল তল থেকে একটি গরম নিঃশ্বাস যেন তার ঘাড়ের ওপর একটি মৃদু স্পর্শ নিয়ে আবার সেই অতলে লুকিয়ে গেল। চমকে উঠে পেছনে তাকায় অনিমেষ। না, কেউ তো নেই। কেই বা দরজা ভেদ করে ভেতরে ঢুকবে? মনেরই ভ্রম হবে, কারণ গায়ের জল ঢালবার সময় আর যাই হোক, কারণ নিঃশ্বাস অনুভব করা যায় না। স্নান সেরে জামা কাপড় পরে মধ্যাহ্ন ভোজ সেরে অনিমেষ খাটের উপর নিজের শরীরটাকে এলিয়ে দিল। বাবা, যা সারাদিন পরিশ্রম হয়েছে তার! সকাল সকাল ঘুম থেকে উঠেই তাকে স্টেশনের উদ্দেশ্যে রওনা হতে হয়েছিল, তারপর এত রোদে। হাত ঘড়ির দিকে তাকায় অনিমেষ। ঘড়িতে 2:30 পেরিয়েছে। খোলা জানলা দিয়ে দিগন্ত বিস্তৃত মাঠের পানে চেয়ে কখন যেন ঘুম চলে এলো অনিমেষের। ঘুমটা ভাঙলো সদর দরজায় টোকার আওয়াজ শুনে। চোখ ঘষতে ঘষতে দরজা খুলে দেখে নন্দ এসেছে। তখন বিকেল হয়ে গিয়ে সূর্যদেব প্রায় দিগন্তে গা ঘেঁষে দিয়েছেন। বাড়ি ঢুকে নন্দ বলে, বাবু, চা করে দেবো, খাবেন? করে দাও, আমি ততক্ষণে মুখ হাত ধুয়ে আসছি। বলে অনিমেষ স্নান ঘরের দিকে চলে যায়। খানিক বাদে ফিরে এসে দেখে বারান্দায় টেবিলে চা ও বিস্কুট রেখে নন্দ রান্নার কাজে ব্যস্ত হয়েছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে অস্তাচলগামী সূর্যদেবের শেষ রক্তিম আভার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা ফুরফুরে হয়ে যায় অনিমেষের। চা শেষ করে একটা সিগারেট ধরিয়ে হাত ঘড়ির দিকে তাকায় অনিমেষ। 6:30 পেরিয়েছে। চারিদিকে সন্ধ্যার অন্ধকার প্রায় আবৃত্ত করেছে। অনিমেষ নন্দকে ডেকে, আচ্ছা, তোমার রান্নার কত বাকি? হয়ে গেছে বাবু, আর একটু বাকি আছে। আচ্ছা, এখান থেকে তোমাদের গ্রামের বাজারটা কত দূর? গ্রামের মধ্যেই বাবু, এই ধরুন হেঁটে 25-30 মিনিট লাগবে। আচ্ছা বেশ, তোমার রান্না হয়ে গেলে আমায় একটু নিয়ে চলো, কেমন? কালকের বাজারটা সেরে নিতে হবে। আর এই নাও আজকের বাজার করার আর তোমার পারিশ্রমিক। বলে সে 20 টাকার নোট নন্দর হাতে ধরিয়ে দেয়। টাকাটা হাতে নিয়ে নন্দ কেবল আচ্ছা বাবু বলে চলে যায়। প্রায় 8 ঘন্টা পর নন্দ এসে অনিমেষকে বলে, চলুন বাবু, বাজারে যাবেন নি? অনিমেষ তৈরি হয়েই বসেছিল, তাই সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ চলো। পথে যেতে যেতে অনিমেষ জিজ্ঞাসা করে, আচ্ছা, এই গেস্ট হাউসটা গ্রাম থেকে এত বাইরে বানানো হয়েছে কেন? না মানে আশেপাশে কোনো বাড়ি নেই, আবার গ্রামের একদম পশ্চিমের দিকে? তা তো বলতে পারবো নি বাবু, তখনকার দিনের প্রধান কিভাবে বানিয়েছে। তাছাড়াও ওই ঘরটা শুনছি ভালো নয় বাবু, আপনি আমাদের প্রধানের বাড়িতেই থাকতে পারতেন। অনিমেষ প্রায় বিরক্ত স্বরেই বলে ওঠে, আরে
কি অদ্ভুত ব্যাপার বলো তো, এখানে আসা থেকেই শুনে যাচ্ছি বাড়িটা ভালো নয়, অলৌকিক ঘটনা ঘটে, অথচ কি ঘটে তার বিবরণ দিতে পারছো না। প্রমাণ না থাকলে বলছো কেন? নন্দ কাঁচুমাচু হয়ে বলে, মাফ করবেন বাবু, আর হবে নি এমন। ওই যে কতগুলা ঘর দেখা যাচ্ছে, আমরা গ্রামের সীমানায় চলে আসছি। বলে প্রায় 10 থেকে 15 মিনিট পর বাজারে পৌঁছে নন্দ বলে, আগে বাজারে চলে আসছি বাবু, এবার আমি চলি বাবু, কাল সকালে আমি যাব। আপনি সাবধানে থাকবেন এবং একটা টর্চ সবসময় নিজের কাছে রাখবেন। অনিমেষের শুনেই সে বাড়ির পথে রওনা দিল। বাজারটা কিন্তু বেশ জমজমাট। বোঝাই যাচ্ছে সারাদিনের কর্মক্ষেত্রের ক্লান্তি ম্লান করতেই সবাই একসাথে এখানে জড়ো হয়। অনিমেষ চটপট বাজার সেরেই গেস্ট হাউসের পথে রওনা দিল। একটা টর্চ জেলে হাঁটতে হাঁটতে হঠাৎই গাটা ছমছম করে ওঠে তার। যতদূর দেখা যায় কেবলই জনমানবহীন দুপাশে গাছে ঘেরা একটি পায়ে হাঁটা পথ নজরে আসে। মাথার উপরে অর্ধ চাঁদ আর হালকা বাতাসে চারিদিকটা কেমন মায়াবী মায়াবী মনে হয় তার। চট করে একটা সিগারেট ধরাছে। না, এইসব ভেবে কাজ নেই, এই কাজটার জন্য এসেছি এটা গিয়েই শুরু করতে হবে মনে মনে ভাবে সে। আজ সারাদিন একটা শব্দও লেখা হয়নি তার। তাড়াতাড়ি পা চালায় সে। মিনিট 15 পর সে গেস্ট হাউসের সামনে এসে দাঁড়ায়। বাড়িটাকে দেখে তার শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। অন্ধকারে বাড়িটাকে যেন এক হিংস্র মায়াবী জন্তু মনে হয় অনিমেষের, যে কিনা তার এই নিঃসঙ্গ সরলতা দেখে অট্টহাস্যে মেতে উঠেছে। তাড়াতাড়ি করে লোহার গেট পেরিয়ে সদর দরজা খুলে ঘরে ঢুকে পড়ে অনিমেষ, এবং ঘরে ঢুকেই দেখে তার থাকার ঘরে এবং সদর দরজা খুললেই যে রুমটি পড়ে সেগুলোতে সে সন্ধ্যায় লাইট জ্বালিয়ে বাজারে গিয়েছিল, সেগুলো বন্ধ হয়ে আছে। অর্থাৎ পুরো বাড়িটায় একটি অপ্রত্যাশিত অন্ধকার বিরাজ করছে। কিন্তু আমি তো বোধহয় আলো জ্বালিয়ে দিয়ে গিয়েছিলাম, তবে কি নন্দ নিভিয়ে দিয়েছিল? কিন্তু তা কি করে সম্ভব? শেষে আমি বাড়ি থেকে বেরিয়ে দরজায় তালা দিয়েছিলাম। কি জানি বাবা, হয়তোবা আমি আলোগুলো নিভিয়ে দিয়েছিলাম। মনে মনে সান্ত্বনা দেয় সে নিজেকে। যাই হোক, সুইচ অন করে আলো জ্বালিয়ে হাত মুখ ধুয়ে সে তার থাকার রুমে এসে ব্যাগ হাতড়িয়ে খাতা ও কলম নিয়ে বসে পড়ে। কলকাতা থেকে আসার সময় সে ভেবে রেখেছিল একটি রোমাঞ্চকর প্রেমের গল্প লিখবে, কিন্তু না, সেই যে নানান ভাবনা চিন্তার পরেও রাত 12:30 পার হলেও একটি অক্ষরও লিখতে পারে না অনিমেষ। রান্নাঘরে গিয়ে দেখে নন্দ রুই মাছের ঝোল, কুমড়োর তরকারি আর আলু ভাজা রেঁধে গেছে। খেতে খেতে তার বিনা মাসির কথা মনে পড়ে গেল। কি জানি মাসি ঠিক করে খেয়েছে কিনা। আসলে মা বাবা চলে যাওয়ার পর বিনা মাসি খুব একটা চোখের আড়াল হতে দেয়নি তাকে, তাই একটু মনটা খারাপই হয়ে গেল তার। খাবার সেরে বিছানা ঠিক করে আলো নিভিয়ে শুয়ে পড়েছে, তবে হাতের কাছে একটা টর্চ রেখেছে বটে। আসলে সারাদিন সবাই যেভাবে বলল তাকে এই এক টুকরো আলোর উৎসকে সঙ্গে রাখার জন্য, তাই আর কি। মাথার ওপরের পাখাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করলেও তার উপর খুব একটা অভিযোগ বোধ করি তার নেই। জানালা দিয়ে আসা মৃদু ঠান্ডা হাওয়ায় প্রাণটা জুড়িয়ে যায় অনিমেষের। ঘুমটা বোধ করি এসেছিল, হঠাৎ একটা নরম হাতের ম্লান স্পর্শ যেন অনিমেষের কপাল ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে দিল। ধর্মড়িয়ে উঠে বলে চিৎকার করে সে। না, কেউ তো নেই, কিন্তু হাওয়াই হবে। আসলে মৃদু ফুরফুরে হাওয়াতে তার চুলগুলো আন্দোলিত হয়েছিল, তাই বোধহয় এরকম মনে হচ্ছে। নিজের মনকেই সান্ত্বনা দেয় সে। টর্চের আলোয় আরেকবার চারপাশটা দেখে আবার শুয়ে পড়েছে। খানিক বাদে চোখ বন্ধ অবস্থায় সে যেন বুঝতে পারলো ঘরের আলোটি যেন কেউ জ্বালিয়ে দিয়েছে। চোখ খুলে, না, ঘরটা যেমন অন্ধকার ছিল সেই রকমই আছে। আবার চোখ বুজে ফেলেছে। অনেক চেষ্টার পর ভোর রাতে ঘুম ধরে তার। ইচ্ছে ছিল অনেক বেলা অবধি ঘুমোবে, কিন্তু নন্দ এসে সব বন্ধ করে দিল। সকাল 8:30 নাগাদ নন্দের সদর দরজা কড়াঘাত শুনে
ঘুমটা ভেঙে যায় অনিমেষের। দরজা খুলে দেখে নন্দ অবাক হয়ে তার দিকে চেয়ে আছে। হাই ভাঙতে ভাঙতে বলে, কি কিছু বলবে? বাবু, আপনার কিছু ক্ষতি হয়নি তো? এমন করে বলছো যেন কিছু হলে বেশ মজা পেতে। আচ্ছা, তোমার সাথে সেই ব্যাপারেই কথা আছে। আর একটু চা বানিয়ে দাও তো, ততক্ষণে আমি মুখ হাত ধুয়ে আসছি। আচ্ছা বাবু। বলে নন্দ রান্নাঘরের দিকে চলে যায় আর অনিমেষ স্নান ঘরের দিকে। মুখ হাত ধুয়ে এসে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরায় অনিমেষ। বাইরের দৃশ্য দেখে তার মনের ভেতরে জমে থাকা সব সংশয়ের মেঘ, যা কাল রাতে তার মনে জমা হয়েছিল, তা সব কেটে যায়। সূর্যদেবের কিরণে চারিদিক ঝলমল করছে। পাখিদের কিচিরমিচির এবং পতঙ্গদের গুঞ্জন মনটাকে হালকা করে দেয় তার। খানিক বাদে নন্দ চায়ের কাপ ও বিস্কুট নিয়ে এসে বারান্দায় টেবিলে রাখলে অনিমেষ তার সিগারেটের শেষ সুকটানটা দিয়ে নন্দকে জিজ্ঞাসা করে, আচ্ছা নন্দ, কাল যখন সন্ধ্যেবেলায় তোমার সাথে বেরোলাম, তখন বাড়িতে আলোগুলো জ্বালিয়ে দিয়ে গেছিলাম তো? আগে হ্যাঁ বাবু, আপনি তো উদুরটো আলো জ্বেলে গেছিলেন। অথচ কাল ফিরে এসে দেখি সেগুলো দিব্যি নেভানো। বুঝলে, রাতেও অনেকবার কারো উপস্থিতি অনুভব করেছি। ব্যাপারটা কি বলতো? সত্যি কি কোনো প্রেতাত্মা আছে? তাহলে বলি শুনুন বাবু, প্রায় 25 বছর আগের কথা। এই বাড়িটাতে একটা নতুন বিয়ে হওয়া দম্পতি এখানে থাকবে বলে আসে। তখন এই বাড়ির দেখভাল আমিই করতাম। সকালবেলা এসে ঝাড়া মুছা করে চলে যেতাম। তো যেই দিন তারা এই বাড়িতে এসেছিল, তার পরের দিন তাদের মরা অবস্থায় পাওয়া যায়। ছেলেটাকে খাটে শোয়া অবস্থায় ও মেয়েটাকে পাখার সাথে ঝুলে থাকা অবস্থায়। ছেলেটার গলায় নখের দাগ পাওয়া যায়। তাই দারোগা বাবু বলেছিলেন বউটি তার বরকে খুন করে আত্মহত্যা করে। এরপর প্রায় 10 বছর পর আপনার মতোই একজন বাবু ঘুরতে আসেন। প্রায় 7-8 দিন পর তিনি অদ্ভুত আচরণ শুরু করেন। রান্না করে দিয়ে যেতাম, খেতেন না, স্নান করতেন না, সব সময় যেন কিসের অপেক্ষা করে অন্যমনস্ক থাকতেন। একদিন সকালে এসে দেখি এ বাড়ির দরজা খোলা আর বাড়ির ভিতর বাবু নাই। অনেক দিন ধরে খোঁজার পরেও যখন বাবুকে পেলাম না, তখন গ্রাম প্রধানকে গিয়ে খবরটা বলি। তিনি দারোগা বাবুকে গিয়ে সব খবর দেন। সেই মতো তল্লাশিও শুরু হলো। কিন্তু পরের দিন একটা ঘটনা ঘটল। স্টেশন মাস্টার এসে গ্রাম প্রধানকে বলে যে রাংপুর স্টেশন থেকে প্রায় 1 কিমি দূরে রেল লাইনের উপর একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, এবং সে কারণে বেলা 11:20 ট্রেনটি এখনো স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই বাবু লোক মিলে সেখানে গিয়ে দেখি সেই বাবু নিষ্প্রাণ হয়ে শুয়ে আছেন। অদ্ভুত ব্যাপার কি আসলে জানেন তো বাবু, ওই বাবুটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়নি। পরদিন দারোগা বাবু এসে বলেন উনাকে নাকি কেউ গলা টিপে মারে, তাই গলায় নখের দাগ স্পষ্ট। সেই দিনের পর থেকে ভয় কেউ বাবু এই বাড়ির আশেপাশে আসে না বাবু। ওই মেয়ে বড় মায়াবী বাবু, মায়ার জালে বশ করেই ওকে মেরে ফেলেছিল। প্রায় কাশতে কাশতেই শেষ কথাগুলো বলল নন্দ। অনিমেষ ছুটে গিয়ে এক গ্লাস জল এনে বৃদ্ধ নন্দকে চেয়ারে বসিয়ে গ্লাসটা হাতে দিয়ে খেয়ে নিতে বলল। জল খেয়ে একটু স্থির হলো সে। আপনাকে অনুরোধ করি বাবু, আপনি দয়া করে এখান থেকে পালিয়ে যান, নয়তো ওই মায়াবী মেয়ে আপনারও সর্বনাশ করে দিবে। আরে না, সেটাতে তো কোনো সমস্যার সমাধান হবে না। না, জানতে তো হবেই কেসে কেন বা সে এভাবে মারছে মানুষদের। কিভাবে জানবেন বাবু? নিজের প্রাণ দিয়ে? আরে তুমি বৃথা চিন্তা করছো। আচ্ছা, এখন তুমি গিয়ে কাজ করো, যাওয়ার সময় আমাকে ডাকবে, বুঝলে? সকালেই বাজারটা সেরে ওবেলা সারাদিন লিখতে হবে। পুরো একটা দিন হয়ে গেল, কিছুই লেখা হলো না। আচ্ছা বাবু। বলে নন্দ চলে যায়। ঘন্টা দেড়েক পর যখন অনিমেষ চিন্তায় মগ্ন, বোধ করি গল্পটা কিভাবে লিখবে সেই নিয়ে ভাবছে, নন্দ এসে বলে, বাবু চলুন। প্রায় 1 ঘন্টা পর গেস্ট হাউসে যখন ফেরে, তখন হাত ঘড়িতে 1টা ছাড়িয়েছে। ঘরে ঢুকেই স্নান সেরে নন্দর রেঁধে দেওয়া ভাত, আলু পটলের তরকারি আর মাছের কালিয়া খেয়ে খানিক বাদই লিখতে বসলো অনিমেষ। সারা দুপুরটা কিন্তু কোনো অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা নজরে আসেনি তার, তাই দিব্যি লিখে গেছে সে।
বিকেলে নন্দ এসে দরজায় টোকা মারলে গিয়ে দরজা খুলে দেয়। নন্দ সদর দরজা পেরিয়ে ঢোকার সময় জিজ্ঞাসা করে, চা বানাই বাবু? হ্যাঁ বানিও, আর শোনো নিজের জন্যও বানিও, সকালে বলতে ভুলে গিয়েছিলাম। নন্দ আচ্ছা বাবু। বলেই চলে যায়। বোধহয় অনিমেষের কথায় সে বড্ড খুশি হয়েছে। প্রায় মিনিট 10 পর নন্দ চা বিস্কুট নিয়ে বারান্দায় অনিমেষের সামনে হাজির হয়। চায়ের কাপটা অনিমেষকে দিয়ে দেয়। অনিমেষ বলে, হ্যাঁ দাও, তোমার কাপ কই? যাও গিয়ে নিয়ে এসো এখানে। আগে ক্ষমা করবেন বাবু, আপনার সাথে চা খেলে তো আপনারই অপমান হবে বাবু। আমি বলছি যখন এখানেই বসে খাবে, যাও গিয়ে নিয়ে এসো। কি আর করবে, অনিমেষের নির্দেশে অবশেষে চায়ের কাপ নিয়ে আসতেই হলো তাকে। একসাথে চা খেতে খেতে অনেক গল্পই করলো তারা দুজন। চা শেষ করে নন্দ রান্নাঘরে ফিরে যায়। একটা সিগারেট ধরিয়ে হাত ঘড়ির দিকে তাকায় অনিমেষ। 5:30 বেজে গেল। ঘন্টাখানেক বাদে নন্দ সব কাজ সেরে অনিমেষকে বলে, আমি আজ চলি বাবু, সময় মতো খেয়ে নিবেন আর সাবধানে থাকবেন, আর রাতে একটা টর্চ কিন্তু কাছে রাখবেন। অনিমেষ বলে বারান্দার চেয়ার থেকে উঠে সদর দরজার দিকে এগিয়ে যায়। নন্দ চলে গেলে সদর দরজার হুড়কো লাগিয়ে দেয়। চারপাশটা কিরকম ঘুটঘুটে অন্ধকার। আকাশে এক ফালি চাঁদ উঠলেও তার উপস্থিতিকে তুচ্ছ করেছে এই অন্ধকার। অনিমেষ সময় নষ্ট না করে নিজের শোবার ঘরে গিয়ে লেখা আরম্ভ করে দেয়। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর অনিমেষ যখন লেখায় ব্যস্ত, হঠাৎ তার ডান হাতের তর্জনীতে কারো হাতের একটি স্পর্শ অনুভব করলো। চমকে উঠেছে, চিৎকার করে বলে, কে? হঠাৎ তার পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে। ছেড়ে চলে যেতে আমায়। কথাগুলো শুনে সারা শরীর হিম হয়ে যায় অনিমেষের। ভয় ভয় পেছন দিকে তাকিয়ে দেখে একটা অস্ফুট নারী মূর্তি তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ঠিকরে উঠে অনিমেষ, চিৎকার করে বলে সে, এই কে তুমি? দরজা তো বন্ধ করা ছিল, তুমি ভেতরেই বা ঢুকলে কি করে? একটা ক্ষীণ হাসি সেই অশরীরীর মুখে ফুটে ওঠে। সে বলে ওঠে, কোনো কিছুই যে আজ তোমার আর আমার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ভয় দেওয়ালের সঙ্গে সেটিয়ে যায় অনিমেষ। এমন সময় ঘরের বাতিগুলো কয়েকবার দপ দপ করে জ্বলে নিভে যায়। অন্ধকারে সেই নারী মূর্তি আশ্চর্যভাবে জ্বলছে। অনিমেষ ভয় ভয় জিজ্ঞাসা করে, কিন্তু কে তুমি? আমার কাছে কি চাও? প্রাণ চাই আমি। ক্ষুব্ধ স্বরে সেই নারী মূর্তি চিৎকার করে ওঠে, কেবলই প্রাণ চাই। 25 বছর আগে তোর মতোই এক পশু আমায় মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ওর গলা টিপে মেরে ফেলেছিলাম আমি। তারপর নিজে আত্মহত্যা করেছিলাম এবং প্রতিজ্ঞা নিয়েছিলাম এই বাড়িতে তোদের মতো যতজন পশু আসবে সবকে একে একে মারবো আমি, ঠিক একইভাবে যেভাবে ওই পশুটাকে মেরেছিলাম। তাহলে চিন্তা করিস না, তোকে আমি এভাবে আজকেই মারবো না, একটু একটু করে গুমড়ে গুমড়ে মারবো। শেষে মরার জন্য ছটফট করবি তুই। বলেই এক মৃদু পৈশাচিক হাসি নিয়ে সেই নারী মূর্তি অনিমেষের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। চিৎকার করে জ্ঞান হারায় সে। চেতনাটা ফেরে সকালে জানলার বাইরে থেকে নন্দের ডাক শুনে, বাবু 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 উঠুন, এবার অনেকক্ষণই তো হলো ভোর হয়েছে, আর আপনি মেঝেতে শুয়ে আছেন কেন? প্রায় চিৎকার করেই বলে কথাগুলো নন্দ। অনিমেষ কিছু না বলে মাথায় একটু হাত রেখে সদর দরজা খুলে দেয়। বোধহয় মাথাটা বেশ ধরে আছে তার। ভেতরে ঢুকে নন্দ জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছিল বাবু? ওইভাবে মেঝেতে পড়েছিলেন কেন? আহ, বেশি প্রশ্ন একদম করবি না। চাকর আছিস, চাকরের মতন থাকবি। চল গিয়ে নিজের কাজ কর, একদম বিরক্ত করবি না আমাকে। বলে অনিমেষ বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ে। অনিমেষের ব্যবহার নন্দের কাছে অপ্রত্যাশিত ছিল, তাই সে মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে যায়। ঘন্টাখানেক বাদে ঘরের কাজ সেরে নন্দ নিঃশব্দে চলে যায়, যেহেতু বাবুর হুকুম আছে, বিরক্ত করা যাবে না। বিকেলে এসে নন্দ দেখে তার বাবু বাইরের দিকে চেয়ে বসে আছে, আর রান্নাঘরে গিয়ে দেখে সে যেমনটা সকালে খাবারগুলো রেখে গিয়েছিল ঠিক সেইভাবে পড়ে আছে। একটাও দানা দাঁতে কাটেনি তার বাবু। চিন্তিত হয়ে সে অনিমেষকে জিজ্ঞাসা করে,
বাবু, আপনি সকালের খাবারটা খাননি, রান্না কি ভালো হয়নি? আমি খেলাম কি না খেলাম সেটা তোর জানার দরকার নেই। তুই তোর কাজ কর, আর ইচ্ছা না থাকলে চলে যা। আমি আরেকজন কাজের লোক খুঁজে নেব। নন্দ আর কিছু না বলেই চলে যায় রান্নাঘরে। এভাবেই দিন 5 কেটে যায়। নন্দ দুবেলা রান্না তো করে দিয়ে যায়, কিন্তু দুবেলাই সেই সবগুলোকে ফেলতে হয়। দিন দিন অনিমেষের মেজাজ আরো খিটখিটে হয়ে গেছে। না খেয়ে দিয়ে শরীর একদম ঝরে গিয়েছে। সারা গায়ে ময়লা এবং চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। দুর্গন্ধে তার কাছে গিয়ে কথা বলা যায় না। বাড়ি থেকেও এক পা বেরোয় না। কেমন যেন এই বাড়ির প্রতি মায়া পড়ে গেছে তার। ইতিমধ্যে বন্ধু নরেন তার বিনামাসির কথায় অনিমেষকে চিঠি লিখেছিল তার খবর জানার জন্য। সেই চিঠি যে বাড়ির কোথায় স্থান পেয়েছে তা ভগবানই জানে। নন্দ কয়েকটা জিনিস লক্ষ্য করেছে অনিমেষের। সে প্রায়ই বিড়বিড় করে বলতো, আর কত শান্তি দাও এবার আমাকে, মুক্তি দাও। আর তার গলায় একটা লাল দাগ যেন দিনে দিনে আরো গাঢ় হয়ে উঠেছে। একদিন রাতে অনিমেষ ঘুমিয়েই ছিল। হঠাৎ একটা নরম হাতের স্পর্শ সে তার কপালে অনুভব করলো। ধড়পড় করে উঠে পড়ে অনিমেষ দেখে সেই নারী মূর্তি তার পাশে দাঁড়িয়ে আছে। কি গো, যাবে না? আজকেই তোমার সব যন্ত্রণা থেকে তোমায় মুক্তি দেব আমি। বলে একটি মৃদু পৈশাচিক হাসি সে শুনতে পায়। সে বলে, হ্যাঁ, যাবো তো, নিশ্চয়ই যাব। আমিও আর এই যন্ত্রণা নিয়ে ভাসতে চাই না। নিয়ে চলো আমাকে তোমার সঙ্গে। এরপরই সেই নারী মূর্তি আস্তে আস্তে প্রথমে ঘর থেকে এবং তারপরে বন্ধ সদর দরজার আর পার করে বাইরে বেরিয়ে যায়। অনিমেষ সেই নারী মূর্তির প্রায় দৌড়ে দৌড়েই পেছন করে। প্রথমে সদর দরজা খুলে, তারপর বাইরের লোহার গেট খুলে। কোথায় চলেছে তার কোনো হদিশ নেই। কেবল যেন জীবনের একটাই লক্ষ্য, সেই মূর্তিকে অনুসরণ করা। সব স্নায়ুই বোধহয় কাজ করা বন্ধ করে দিয়েছে তার। যেন এক অদ্ভুত মায়ায় বন্দী হয়েছে সে। এরকম করে কতক্ষণ সে অনুসরণ করে গিয়েছে সেই নারী মূর্তিকে তার হিসেব নেই। হঠাৎ করে কোথা থেকে একটি ছায়ামূর্তি ছুটে এসে অনিমেষের গায়ের ওপর লাফ দেয়। ধপ করে পড়ে যায় অনিমেষ। সেই ছায়ামূর্তি ততক্ষণে জাপটে ধরেছে অনিমেষকে এবং চিৎকার করে বলছে, নন্দ এসেছে তার বাবুকে সেই সর্বনাশী মায়াবী অশরীরী নারীর হাত থেকে বাঁচাতে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমি মুক্তি চাই এই জীবন থেকে, ছেড়ে দে আমায়। বলে নিজেকে নন্দর বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যায় অনিমেষ। তুই কি দেখতে পাচ্ছিস না ক্রমাগত ডাকছে আমাকে? ছাড় বলছি, ছাড় আমাকে। বলে প্রায় লাথি মারতে চেষ্টা করে সে নন্দকে। তবে নন্দের বাহুর বাঁধনের ফলে তা ব্যর্থ হয়। কিছুক্ষণ এইভাবে ধস্তাধস্তির পর ক্লান্তিতেই হবে হয়তো অনিমেষ জ্ঞান হারায়, অস্পষ্ট গোঙানি নিয়ে। চেতনা ফিরলে দেখে সে বিছানার উপর শুয়ে আছে এবং পাশে নন্দ দাঁড়িয়ে রয়েছে। তার চোখ মুখ বড়ই অবিচল হয়ে আছে। নন্দ, আমি কোথায়? বাবু, আপনি সুস্থ আছেন তো? আপনি এখন হাসপাতালে আছেন। মাথাটা বেশ ধরে আছে। কি হয়েছিল বলো তো আমার? এখন ডাক্তারবাবু কথা বলতে বারণ করেছে। আপনি সেরে উঠুন, তারপরে সব কথা বলবো আপনাকে। তার পরের দিনই সুস্থ হতে অনিমেষ সেদিন রাতের কথা জিজ্ঞাসা করে নন্দকে। নন্দ সব কথা খুলে বলে তাকে। সব শোনার পর অনিমেষ বলে, তুমি সেদিন রাতে কোথা থেকে এলে? এর উত্তরে সে বলে যে সে নাকি অনিমেষের নন্দের উপর কুব্যবহার করার দিন থেকেই ওই গেস্ট হাউসের উপর নজর রাখত, আর সেদিনও তার অন্যথা হয়নি। অনিমেষ নন্দের উপর করা আচরণের জন্য ক্ষমা চায় এবং সেই গেস্ট হাউসের খবর জানতে চায়। নন্দ বলে সেখানে নাকি তান্ত্রিক ডেকে হোমযজ্ঞ করে সেই বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। ট্রেনে ওঠার আগে নন্দকে তার উপর প্রসন্ন হয়ে 1000 টাকা দেয় অনিমেষ। বাবুর এই উপহারে খুশি হয়ে নন্দ বলে, আবার আসবেন কিন্তু বাবু, আর এবারে ভুতুড়ে গেস্ট হাউসে নয়, আপনাকে ভালো বাড়িতেই থাকতে দেওয়া হবে। তার কথা শুনে একগাল হেসে ফেলে অনিমেষ। ট্রেন ছেড়ে দেয়। জানলার বাইরে তাকিয়ে থাকে সে। তার লেখাটা হয়তো সম্পূর্ণ হলো না, আর সম্পূর্ণ হলেও হয়তো তার শ্রোতাও থাকতো, কিন্তু তার জীবনে ঘটে যাওয়া এই গল্পের শ্রোতা হবে কে? রামপুর স্টেশন ছাড়িয়ে প্রায় দিগন্তের দিকে মিশে যাচ্ছে ট্রেনটি।
শুনছিলেন আজকের পাঠ করা গল্প অভিশপ্ত গেস্ট হাউসে। গল্পের প্রযোজনায় সন্দীপ, গল্প পাঠে ঋত্বিক, জমিদার ও নন্দের ভূমিকায় দেবাদিত্য, অনিমেষের ভূমিকায় অয়ন, নারীমূর্তির ভূমিকায় অপরাজিতা, অন্যান্য চরিত্রে সৌরভ, কৃষাণু ও সন্দীপ। এডিটিংয়ে অভিরূপ, কৃষাণু, সৌনক, সপ্তক ও সুদীপ।